আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে রীতিমতো ভাঁজ ফেলেছে। ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কাকলি হালদারের দেয়া চমৎকার কিছু গাইডলাইন আর তথ্যের উপর ভিত্তি করে আজ আমরা হান্টা ভাইরাস নিয়ে একদম গভীরে আলোচনা করব। নামটা হয়তো শুনে থাকবেন, এটি বহু পুরানো একটা হুমকি, কিন্তু ইদানিং হঠাৎ করেই আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তো চলুন এই অদৃশ্য শত্রুর পেছনের বিজ্ঞান আর এর থেকে বাঁচার উপায়গুলো ধাপে ধাপে সহজে বুঝে নেওয়া যাক। তো আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলোর ভেতর দিয়ে যাব সেগুলো হলো সাম্প্রতিক উদ্বেগ, হান্টা ভাইরাস আসলে কি, এটা ছড়ানোর উপায়, এর লক্ষণ ও ঝুঁকি এবং সবশেষে এর চিকিৎসা ও প্রতিরোধের উপায়। প্রথমেই চলুন কথা বলি সাম্প্রতিক উদ্বেগ অর্থাৎ ক্রুজ শিপের ঘটনাটা নিয়ে। নিশ্চয়ই শুনেছেন, সম্প্রতি একটা আন্তর্জাতিক ক্রুজ শিপে হান্টা ভাইরাসের হঠাৎ প্রাদুর্ভাব দেখা দেয় এবং দুর্ভাগ্যজনকভাবে কয়েকজনের মর্মান্তিক মৃত্যুও হয়। এই ঘটনাটা বিশ্বজুড়ে রীতিমতো একটা আতঙ্ক তৈরি করেছে, আর এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখুন, এই ভাইরাসটা হয়তো কোভিড-19-এর মতো হুহু করে ছড়ায় না, ঠিক আছে, কিন্তু এর প্রাণঘাতী ক্ষমতা সেটা সাংঘাতিক রকমের বেশি। তাই একে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আচ্ছা, তাহলে এই হান্টা ভাইরাস আসলে কি, চলুন জেনে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মতে এই হান্টা ভাইরাস কিন্তু নির্দিষ্ট কোনো একক ভাইরাস নয়। বিষয়টা একটু ইন্টারেস্টিং। এটি মূলত জুনোটিক বা প্রাণীবাহিত ভাইরাসের পুরো একটা গ্রুপ বা গুচ্ছ। পৃথিবীর বিভিন্ন জায়গায় একে বিভিন্ন নামে ডাকা হয়। আর এই ভাইরাসের মূল বাহক কারা জানেন? মূলত ইঁদুর বা এই জাতীয় বন্য প্রাণীরা। এদের শরীর থেকে এটা মানুষের দেহে ঢুকে পড়ে। যদি একটু ইতিহাসের দিকে তাকাই, দেখবেন এই জীবাণুটা কিন্তু কয়েক দশক ধরে মানুষকে ভোগাচ্ছে। 1950-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় হান্টার নদীর কাছে এটা প্রথম ব্যাপকভাবে ছড়ায়, আর ওই নদীর নাম থেকেই এর নাম হয়েছে হান্টা। এরপর 1993 সালের দিকে যুক্তরাষ্ট্রে এর একটা নতুন আর ভয়ঙ্কর ভেরিয়েন্ট শনাক্ত হয়, যার নাম HPS। এটা সরাসরি মানুষের ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর সেই বিবর্তনেরই একদম লেটেস্ট রূপটা আমরা দেখছি আজকের এই ক্রুজ শিপের সংকট। এখন সবচেয়ে জরুরি যে প্রশ্নটা আসে, এটা ছড়ায় কিভাবে? মজার ব্যাপার হলো, সাধারণত ইঁদুরের কামড়ে কিন্তু এ রোগ ছড়ায় না। বিপদটা লুকিয়ে থাকে একদম আমাদের চোখের আড়ালে। ধরুন, আক্রান্ত কোনো ইঁদুর লালা, মূত্র বা মল ত্যাগ করল, এরপর সেটা শুকিয়ে একদম মিহি ধুলোর মতো বাতাসে মিশে গেল। এরপর আমরা যখন সেই ধুলো মাখা বাতাস নিঃশ্বাসের সাথে ফুসফুসে টেনে নিই, ব্যাস ঠিক তখনই ঘটে বিপত্তি। মানে এটা এতই নীরবে ঘটে যে কেউ টেরই পাবে না কখন ভাইরাসের সংস্পর্শে চলে এসেছে। বাতাসে ভাষায় দূষিত ধুলোই যদিও প্রধান কালপ্রিট, তবে আরও কিছু উপায়ের কথা জেনে রাখা ভালো। যেমন, খুব বিরল হলেও আক্রান্ত ইঁদুরের কামড় থেকে বা তাদের দূষিত করা খাবার খাওয়ার ফলেও এই রোগ ছড়াতে পারে। আরেকটা খুব ব্যতিক্রমী ভেরিয়েন্ট আছে, অ্যান্ডিস ভাইরাস। এই বিশেষ ধরনটার ক্ষেত্রে ভাইরাসটা সরাসরি একজন মানুষ থেকে আরেকজন মানুষও ছড়াতে পারে, যা সত্যিই একটু চিন্তার বিষয়। এরপর আসা যাক এর লক্ষণ আর ঝুঁকির দিকটাতে। একদম শুরুর দিকে এর লক্ষণগুলো খুবই সাধারণ। আপনার হয়তো মনে হবে, আরে এ তো সাধারণ ফ্লু বা জ্বর, সাথে একটু মাথা ব্যথা, পেশিতে ব্যথা আর খুব ক্লান্তি লাগতে পারে। কিন্তু আসল ভয়ঙ্কর রূপটা বের হয়ে আসে ঠিক কয়েকদিন পরে। রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হতে থাকে। শুরু হয় প্রচণ্ড শ্বাসকষ্ট, মারাত্মক কাশি আর ব্লাড প্রেশার একেবারে বিপজ্জনক লেভেলে নেমে যায়। তাই সাধারণ জ্বর ভেবে অবহেলা করার কোনো সুযোগে এখানে নেই। ডক্টর কাকলি হালদার এই রোগের প্রধান দুটো রূপের কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রথমটা হলো HPS, যেটা সরাসরি শ্বাসতন্ত্রের ওপর হামলা চালায় এবং ফুসফুসে পানি জমিয়ে দেয়। আর দ্বিতীয়টা হলো HFRS বা হেমোরেজিক ফিভার। এটা মূলত কিডনিকে টার্গেট করে। এক পর্যায়ে কিডনিকে অকেজো করে দেয় এবং শরীরের ভেতরে তীব্র রক্তক্ষরণ ঘটায়। বুঝতেই পারছেন দুটোই কতটা মারাত্মক হতে পারে। এবার পরিসংখ্যানের এই দিকটা একটু ভাবুন। এই ভাইরাসের আসল ভয়াবহতাটা এখানে। আক্রান্তদের মৃত্যুর হার প্রায় 38 থেকে 50% মতো। মানে গড়ে 40% মৃত্যুর হার ধরলেও প্রতি 10 জন আক্রান্তের মধ্যে প্রায় 4 জনই হয়তো বেঁচে ফিরবেন না।
এই অবিশ্বাস্য রকমের হাই মোর্টালিটি রেটই কিন্তু ভাইরাসটাকে অন্যতম প্রাণঘাতী একটা ভাইরাসে পরিণত করেছে। এতক্ষণ তো ভয়ঙ্কর দিকগুলো জানলাম, এবার চলুন দেখি এর চিকিৎসা ও প্রতিরোধের উপায়গুলো কি কি। এখানে সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটা হলো এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য স্পেসিফিক কোনো টিকা বা অ্যান্টিভাইরাল ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি। রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ ধরা পড়ে, আর এর চিকিৎসা মূলত সাপোর্টিভ, মানে রোগীর জীবন বাঁচানো পুরোটাই নির্ভর করে কত দ্রুত তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা যাচ্ছে এবং কত দ্রুত তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া যাচ্ছে তার উপর। আমরা তো সাধারণত ভাবি বিষ দিয়ে বা ফাঁদ পেতে ইঁদুর মেরে ফেললেই বোধহয় সব সমস্যার সমাধান, তাই না? কিন্তু চিকিৎসা নির্দেশিকা একটা চমৎকার কথা বলছে, শুধু ইঁদুর মারাটাই যথেষ্ট নয়, আমাদের মূল ফোকাসটা রাখতে হবে পরিষ্কারতার দিকে। মানে একটা ঘর বা জায়গা যদি একদম পরিপাটি আর পরিষ্কার থাকে, সেখানে ইঁদুর বা এই জাতীয় প্রাণীরা বাসা বাঁধার কোনো সুযোগই পাবে না। তো এই পরিচ্ছন্নতার বিষয়টাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের বেশ কিছু নিয়ম মানতে হবে। যেমন ধরুন, নিজের বাসা এবং কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার ও ইঁদুরমুক্ত রাখা। আর হ্যাঁ, যেখানে ধুলোবালি বেশি বা ইঁদুরের উৎপাত আছে এমন জায়গা পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে। এর পাশাপাশি সব ধরনের খাবার আর শস্যদানা যেন সবসময় শক্তভাবে মুখ বন্ধ করা পাত্রে নিরাপদে রাখা হয় সেটা নিশ্চিত করতে হবে। এখানে একটা অত্যন্ত জরুরি এবং বলতে গেলে জীবন রক্ষাকারী পরামর্শ হলো, কোনো অন্ধকার অনেক দিন ধরে পড়ে থাকা বদ্ধ ঘরে কখনো শুকনো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে যাবেন না। কেন? কারণ শুকনো ঝাড়ু ভাইরাসে ভরা ওই ধুলোগুলোকে বাতাসে ছড়িয়ে দেয়। এর বদলে যেটা করতে হবে, পরিষ্কার করার সময় ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটিয়ে দিতে হবে। এই পানি ধুলোটাকে ভারী করে নিচে বসিয়ে দেয়, ফলে নিঃশ্বাসের মাধ্যমে জীবাণু ফুসফুসে যাওয়ার আগেই সেটা ধ্বংস হয়ে যায়। তো আমাদের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একটু ভেবে দেখুন তো, শুধু ক্ষতিকারক প্রাণী মেরে ফেলাই তো যথেষ্ট নয়, তাই না? এই ধরনের প্রাচীন এবং মারাত্মক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমাদের প্রতিদিনের চারপাশের আধুনিক বাসস্থানগুলো কি সত্যি ততটা পরিষ্কার যতটা আসলে হওয়া প্রয়োজন? শুধু ওষুধ বা ফাঁদের ওপর ভরসা না করে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলাই যে আমাদের সবচেয়ে বড় ঢাল, সেটা মনে রাখাটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি।